নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি কেন্দ্রবিন্দু পরিবার কর্তৃক আয়োজিত পডকাস্টে। আপনাদের সাথে আমি আছি আজ জয়দাস শান্ত। পড়াশোনা করছি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আজকে আমাদের সাথে আছেন এমন একজন মানুষ, যে মানুষটা হচ্ছে কেন্দ্রবিন্দুর প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিলেন এবং সাথে সাথে তিনি পরবর্তীতে কেন্দ্রবিন্দুর শিক্ষক হয়েছেন, কেমিস্ট্রির বস, বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন সংগঠনের প্রতিষ্ঠাতা, বিভিন্ন সংগঠনের বলা যায় সভাপতি ছিলেন এবং কেন্দ্রবিন্দু পরিবারের অবিচ্ছেদ্য একজন অংশ, আমাদের সবার প্রিয় ইফতি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? জি ভাইয়া, ভালো আছি। তো ভাইয়া, আপনার কাছে আমি প্রথমে জানতে চাই যে কেন্দ্রবিন্দু পরিবার 10 বছরে পূর্ণ করে একাদশ বর্ষে হচ্ছে পদার্পণ করতে যাচ্ছে, তো এই অনুভূতিটা আসলে কি? অনুভূতি যদি বলতে চাই, এটা যদি বলি, আমার ইন্টারমিডিয়েটের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে কেন্দ্রবিন্দু। এবং কেন্দ্রবিন্দুর শুরু থেকে আজ পর্যন্ত যে আমি কেন্দ্রবিন্দুর সাথে থাকতে পেরেছি, এটাকে আমি আমার একটা সৌভাগ্য বলে মনে করি। এবং কেন্দ্রবিন্দুর যাত্রা শুধুমাত্র 10 বছর কেন, শত বছর, হাজার বছরের হোক, একদিন আমরা হয়তো হচ্ছে সিলভার জুবলি এরকম কিছু পালন করব। সবাই হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চা সহ পরিবারকে এনে দেখাবো যে হচ্ছে আমরা এখান থেকে যাত্রা শুরু করেছিলাম এবং কোথায় এসে পৌঁছেছি। তো খুবই একটি ভালো লাগা কাজ করছে বলতে পারি। আপনার কেন্দ্রবিন্দুর সাথে পথ চলাটা কোথা থেকে শুরু হয়েছিল? আমরা যতটুকু জানি যে আপনি একেবারে ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিলেন, তো ওই সময়টার কিছু কথা বলে। ওই সময়টার অনেক বছর আগের কথা যে প্রশ্নটি করেছে, তখন কেন্দ্রবিন্দু এত বড় ছিল না। তখন কেন্দ্রবিন্দু পরিবারের হচ্ছে শিক্ষকের সংখ্যাও সীমিত ছিল, শিক্ষার্থীদের সংখ্যাও সীমিত ছিল। আমার মনে আছে যখন কেন্দ্রবিন্দু হচ্ছে স্টেশন রোডে ছোট্ট একটি টিনের ঘরে শুধুমাত্র একটি ক্লাসরুম ছিল। এবং হচ্ছে একদিন বিকেলবেলা আমার এক বন্ধু, অনেকদিন আগের কথা বলছি তো একটু স্মৃতিচারণও হয়ে যাচ্ছে, তো আমার বন্ধু একদিন হচ্ছে আমরা ম্যাথ এর টিচার খুঁজছিলাম, তখন ইন্টারে নতুন উঠেছি মাত্র সরকারি কলেজ থেকে বের হয়ে। তো একজন আমাদেরকে হচ্ছে ম্যাট্রিক্স খুবই সুন্দর করে বোঝাচ্ছিল, আমার এক ফ্রেন্ড। তো হচ্ছে সেও হচ্ছে আমাদের সাথের ব্যাচে এবং সেও হচ্ছে কেন্দ্রবিন্দুতে ক্লাস নিয়েছে পরবর্তী সময়। তো সে একদিন ম্যাথ নিয়ে বোঝাতে বোঝাতে সে খুবই সুন্দর করে ম্যাথের উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝানোর পরে হচ্ছে সে জিজ্ঞেস করলো যে এটা কেমন লাগছে। আমরা বললাম হ্যাঁ খুব ভালো, কোথা থেকে তুই ইয়া করেছিস? তো সে বললো যে হচ্ছে কেন্দ্রবিন্দু নামক এমন একটি জায়গা আছে, এখানে হচ্ছে কিছু ভাইয়ারা ঢাকা থেকে এসে আমাদেরকে সময় দিচ্ছে। তারপরে সেখানে প্রথম একদিনের জন্য যাওয়া, আর ওই একদিন এখন 10 বছর হয়ে গেল। ভাইয়া, আপনি তো পরবর্তীতে শিক্ষক হিসেবে জয়েন করেছেন, তো ওই শিক্ষক হিসেবে কেন্দ্রবিন্দুর সাথে থাকার অনুভূতিটা, অভিজ্ঞতাটা যদি বলতেন। সেটাও হচ্ছে খুব সুন্দর একটি জার্নি ছিল, কারণ কখনো ভাবিনি যে কেন্দ্রবিন্দুতে আবার ফেরত আসবো। চলে যাওয়ার পর সাধারণত হচ্ছে ইন্টারমিডিয়েটের পর ইউনিভার্সিটিতে ঢোকার আগে একটা মাঝে মাঝে একটা গ্যাপ থাকে। তো সেই গ্যাপে হচ্ছে ভাইয়াদের সাথে সময় দিতাম, এখানে আসতাম। তারপরে হচ্ছে ধরো তখনকার রানিং স্টুডেন্ট যারা ছিল, ভাইয়ারা মাঝে মাঝে বলতো যে হচ্ছে ওদের প্রবলেম সলভ করে দেয়, তো সেখানে প্রবলেম সলভ করতাম। এই করতে করতে হচ্ছে কেন্দ্রবিন্দুর সাথে যাত্রা শুরু হয়ে গেল। তারপরে হচ্ছে এটা কতটুকু ভালো লাগে সেটা তুমি ভালো করে বুঝতে পারবে যখন দেখবে যে হচ্ছে এক একজন ভাইয়া, ধরো ঢাকা নয় শুধু, চিটাগাং বলো, সিলেট বলো, এত দূর দূরান্ত থেকে এসে তাদের যে হচ্ছে সপ্তাহে শুধুমাত্র 2 দিন যে ছুটির সময় ছিল, সেই সময়টা মানুষ কেন্দ্রবিন্দুতে দেয়। তো ওইটাও তো হচ্ছে অনেক বড় ভালো লাগার জায়গা থেকেই দেয়। তো এটা থেকেই আসলে বোঝা যায় যে জার্নিটা অনেকটা অসাধারণ ছিল। তো ভাইয়া, স্টুডেন্ট হিসেবে এবং এজ এ টিচার হিসেবে কেন্দ্রবিন্দুর মধ্যে কি কি ধরনের পার্থক্য আপনি দেখেন? ওই স্টুডেন্ট টাইমে কোনো রেসপন্সিবিলিটি নেই, টিচার হওয়ার পর অনেক বড় রেসপন্সিবিলিটি। স্টুডেন্ট টাইমে হচ্ছে সব বড় ভাইয়াদের প্যারা দিতাম, আর টিচার হওয়ার পরে ভয় লাগা শুরু করে কখন স্টুডেন্টরা প্যারা দিবে। তো দুইটা অবশ্যই রেসপন্সিবিলিটির জায়গা থেকে আলাদা। কিন্তু হচ্ছে যখন টিচার হিসেবে এখানে জয়েন করার সুযোগটা হয়, তখন আসলে হচ্ছে কেন্দ্রবিন্দুকে কিছু ফেরত দেওয়ার সময় আসে বা সুযোগ আসে, যেটা হচ্ছে তুমি স্টুডেন্ট থাকাকালীন সময় পাওয়া যায় না। তো হচ্ছে এবং ভাইয়াদের সাথে যে বন্ডিংটা, সেটাও আরো দৃঢ় হওয়ার সুযোগ আসে। কারণ হচ্ছে যখন তুমি স্টুডেন্ট থাকো, স্বাভাবিকভাবেই হচ্ছে মোটামুটি কিছু একটা ডিস্টেন্স থাকে, অনেক কিছু তুমি হচ্ছে তোমার দায়িত্বের জায়গা থেকে অনেক কিছু শেয়ার করতে পারো না। কিন্তু যখন তুমি পাশ করে বেরিয়ে যাও, তখন তোমার হচ্ছে সিনিয়রদের সাথে সম্পর্কটা এরকম হয়ে যায় যে অনেকের পার্সোনালি কিন্তু কোনো বড় ভাইয়া নেই, ফ্যামিলিতে বড় ভাইয়া নেই, আপু নেই,
কিন্তু তুমি তখন বলতে পারো যে কেন্দ্রবিন্দু তোমার একজন ভাই আছে। তো সেই জায়গাটা হচ্ছে অর্জন করা যায় যখন তুমি হচ্ছে টিচার পর্যায়ে চলে যাও। টিচারও হওয়া লাগবে না, আসলে হচ্ছে কেন্দ্রবিন্দু থেকে পাশ করার পরেই সবাই এই সুযোগটা পেয়ে যায় যে তার একজন বড় ভাইয়া, একজন না, অনেকজন বড় ভাইয়া থাকে। এবং সে যখন বিভিন্ন ক্যাম্পাসে যায়, অনেকের কিন্তু পরিচিত কেউ থাকে না, কিন্তু ওই জায়গাটা সে অর্জন করতে পারে কেবির মাধ্যমে, যে প্রত্যেকটা ক্যাম্পাসে, মানে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক ক্যাম্পাসে একজন করে হলেও কেবিয়ান আছে। এই জায়গাটি চলে আসে আর কি। ভাইয়া এবার আমি জানতে চাই যে কেন্দ্রবিন্দুকে নিয়ে বা কেন্দ্রবিন্দুতে একটা অসাধারণ বা স্মরণীয় একটা দিন বা একটা মুহূর্তের কথা যেটা আপনার মনে সবসময় থাকবে। স্মরণীয় ঘটনা অনেকগুলো রয়েছে, এর মধ্যে যদি প্রথম দিকের একটি ঘটনা শেয়ার করি, সেটি হচ্ছে যখন আমরা মাত্র পাশ করলাম। তো পাশ করার পর প্রথম আমি তখন হচ্ছে ফ্যামিলির মেম্বারদের বাইরে কখনো গিয়ে হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ হয়নি। তো তখন হচ্ছে পাশ করার পর আমাদের মোটামুটি একটা ভালো ব্রেক ছিল, এবং তখন ভাইয়ারা হচ্ছে সর্বপ্রথম কেন্দ্রবিন্দু থেকে হচ্ছে ট্যুরের একটা আয়োজন করে, এবং সেই ট্যুরটা হচ্ছে খুবই অসাধারণ ছিল। আমাদের ব্যাচের প্রায় হচ্ছে ম্যাক্সিমাম আমরা যারা ক্লোজ ফ্রেন্ড সার্কেল ছিলাম, আমরা সবাই হচ্ছে একসাথে সেই ট্যুরে যাই, এবং সব ভাইয়া ছিলেন, A to Z যতজন ভাইয়া ছিলেন তারা ছিলেন। এবং সেখানে আমরা হচ্ছে তোমার হচ্ছে বগালেক, কেওক্রাডং, তখন হচ্ছে এত সুন্দর রাস্তা ছিল না, আমাদেরকে হাইকিং করেই যেতে হয়েছিল। তো এই কেওক্রাডং যাওয়ার হচ্ছে মুহূর্তটা খুবই অসাধারণ ছিল। এবং হচ্ছে আমাদের এক ফ্রেন্ড, সে শহীদ হতে হতে বেঁচে গিয়েছিল, ভাইয়ারা তাকে খুব ভালো ধরনের একটু ভালোবাসাও দিয়েছিল বলতে পারো। তো তখন হচ্ছে নিজের জীবনের প্রথম ট্রেকিং ট্যুর ছিল, এবং ভাইয়াদের সাথে অনেকক্ষণ আড্ডা দিতে পেরেছি, যেটা হচ্ছে নর্মালি ক্লাসে দেওয়ার সুযোগ হতো না। এবং আড্ডা দেওয়া সেখানে, আমার লাইফে প্রথম কার্ড খেলা আমি সেখানে শিখেছি, এটাও একটা মজার ঘটনা। বগালেকে রাত্রেবেলা হচ্ছে কার্ড খেলা শিখেছি। তো আমার 29-এর যাত্রাও সেখান থেকে শুরু হয়। তো দিনগুলো খুবই সুন্দর ছিল আর কি। কেবিন ট্যুরের মজাটা আসলে আমরা 23 ব্যাচও কিছুটা উপলব্ধি করতে পারছি, যেহেতু আমরা কয়েকদিন আগে একটা ট্যুরে গেছিলাম কেন্দ্রবিন্দু পরিবারের সাথে। তো ভাইয়া এখন আমি জানতে চাই আপনার কেন্দ্রবিন্দু থেকে প্রাপ্তিটা আসলে কি, এত সময় এত পরিশ্রম দেওয়ার পরে মানে আপনি কিসের জন্য এখানে আসতেন বারবার চলে এই ক্যাম্পাসে? প্রাপ্তি জিনিসটা খুবই ভারী একটা প্রশ্ন। হ্যাঁ, তো হচ্ছে প্রাপ্তি তো ওইভাবে তুলে ধরা যায় না, কিন্তু মনের শান্তির জায়গা যদি বলো, তাহলে তুমি এটা দেখো, 10 বছর পর আমার এখানে হচ্ছে শিক্ষকতার যাত্রার, আমি হচ্ছে বলতে পারো যে গত বছরই মোটামুটি হচ্ছে ইতি টেনেছি। তো তারপরেও ঈদের আগ মুহূর্তে এখানে এসে আমার প্রিয় সিনিয়রদের সাথে, প্রিয় জুনিয়রদের সাথে যে সময় কাটাতে পারছি, এর চেয়ে অসাধারণ কোনো কিছু হতে পারে না। আমাদের এই ব্যস্ত সময়ের মাঝে যখন হচ্ছে আমরা হচ্ছে কাউকে মানে হচ্ছে চাইলেও কাছে পাই না, এবং কোনো কিছু করতে গেলেও দেখা যায় যে হচ্ছে সবার সাথে শিডিউল মিলে না, সেখান থেকে আমি যখনই সুযোগ পাই বা ব্রাহ্মণবাড়িয়াতে থাকি, কেন্দ্রবিন্দুতে ছুটে আসি। এবং এটাকে আমি বলবো যে হচ্ছে এটা আসলে নিজেরই, ঠিক আছে, কোনো একটা জিনিস যখন তুমি বলতে পারো যে এই জিনিসটা আমারই, এবং এইখানে হচ্ছে তোমার মানে তুমি তোমার পরিবার কি বলবো, তোমার পরিবার কাছ থেকে তোমার প্রাপ্তি কি, তুমি কি এটাকে কোনোভাবে কোয়ান্টিফাই করতে পারবা না। তো হচ্ছে এটাও আমার কাছে এরকমই। এখান থেকে হচ্ছে আমি আমার জীবনের হচ্ছে যে মোড়, আমরা বলি সবসময় ইন্টারমিডিয়েটের উপর অনেক কিছু নির্ভর করে, তো সেইখানের যাত্রাটা এখান থেকে শুরু হয়েছে। এবং আমি লাইফে হচ্ছে আগে খুবই ইন্ট্রোভার্ট ছিলাম, সত্যি কথা। যদি ভাইয়ারা হেল্প না করতো কখনো হয়তো হচ্ছে আমি এক্সট্রোভার্ট হতে পারতাম। আর এখন হচ্ছে আমি নিজেকে মনে করি, তুমি যদি বলো যে হচ্ছে প্রধানমন্ত্রী এসে আমার সাথে কথা বলবে, আমার কোনো প্যারা নেই, আমি বলবো যে হ্যাঁ আসুক, আমি এখনই কথা বলতে পারবো। এইটুকু কনফিডেন্স পর্যন্ত এসেছে, এবং যার পুরো কৃতিত্ব আমি কেন্দ্রবিন্দুকে দিব। ভাইয়া আপনি তো কেন্দ্রবিন্দুর একদম শুরুর দিকটা থেকে ছিলেন, তো সেই শুরুর দিককার সময় থেকে আজকে 2024 সাল, 2014 সাল আর 2024 সালের মধ্যে কেন্দ্রবিন্দুর পার্থক্য কি দেখেন? অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে। তোমার ধরো হচ্ছে প্রথম দিকে এত বড় পরিবার ছিল না, তখন হয়তো আমাদের খেয়াল আছে হচ্ছে যে ধরো আমাদের সিনিয়রদের একটা ব্যাচ ছিল, আর আমরা তো ফার্স্ট ইয়ার থেকে পড়া শুরু করেছিলাম, ওরা সেকেন্ড ইয়ার থেকে। তো ব্যাচগুলোতে স্টুডেন্টের সংখ্যা এত ছিল না। এখন তুমি দেখো প্রত্যেক বছর প্রায় হচ্ছে রেগুলার নিয়মে হচ্ছে 300-400 স্টুডেন্ট হচ্ছে কেবিতে আসতেছে, সময় দিচ্ছে। শিক্ষকদের প্যানেল অনেক বড় হয়ে গেছে, তখন হচ্ছে হাতে গোনা কয়েকজন ছিল। তো শিক্ষকদের প্যানেল অনেক বড় হয়েছে, এবং আমাদের বলবো হচ্ছে
তোমার হচ্ছে সার্ভিস যেটা আমরা বলি যে হচ্ছে তাদেরকে হচ্ছে যেটা আমরা প্রোভাইড করার চেষ্টা করছি সেটা অনেক ভালো হয়েছে। আগে থেকে অনেক কিছু আমরা মেনটেন করার চেষ্টা করছি, যেটা প্রথম দিকে যেহেতু এত রুলস অ্যান্ড রেগুলেশনের ভিতরে ছিল না, কিন্তু এখন আমরা চেষ্টা করছি যে তাদেরকে কীভাবে বেস্ট দেওয়া যায়। তাদেরকে বেস্ট দেওয়ার জন্য হচ্ছে টিচারদের যে গ্রুমিং সেটার জন্য হচ্ছে আমরা কাজ করে যাচ্ছি, যেটা হচ্ছে রিসেন্টলি কয়েক বছর ধরে খুবই ভালোভাবে মেনটেন করা হচ্ছে। এবং তুমি বলতে পারো যে হচ্ছে আমাদের যে আউটপুট, তুমি যদি দেখতে যে হচ্ছে আগে হয়তো পাবলিক ইউনিভার্সিটিতে আমাদের এখান থেকে 15-20 জন ঢুকছে, এখন সেই সংখ্যাটা বলতে পারো 50-60 জনের মতো। এবং আমরা বলতে পারি যে হচ্ছে ব্রাউনবাড়িয়াতে তো হচ্ছে তুমি হচ্ছে আমরা খালি ব্রাউনবাড়িয়া না, বাংলাদেশের কোনো শহর ভিত্তিক কোনো জায়গার যদি তুমি সাকসেস রেশিও হিসাব করো যে এতজনের মধ্যে এতজন ভালো জায়গায় যাচ্ছে, তো ওইটার ক্ষেত্রে আমাদের কনফিডেন্স আছে যে হচ্ছে আমরা একটি হব। এবং হচ্ছে কোনো প্রচারণা ছাড়া ব্রাউনবাড়িয়াতে তুমি হয়তো কোথাও কোনো একটা পোস্টার পর্যন্ত দেখবে না যে কেন্দ্রবিন্দুর আছে, কিন্তু এতটুকু কনফিডেন্স আছে যে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে আমাদের নাম মানুষ জানে। তো হচ্ছে সেই জায়গাটা পর্যন্ত আমরা আসতে পেরেছি, এবং এটা কিন্তু হচ্ছে 1-2 দিনে সম্ভব হয়নি। এই যে তুমি বললা যে কি কি পরিবর্তন, এই 10 বছর ধরে একটা নিয়মিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই জায়গাতে এসেছি, এবং বিশ্বাস করি যে সামনে আরো অনেক বড় হবে। এই তো ভাইয়ার একটা বিষয় নিয়ে জানতে পারছি, সেটা হচ্ছে ভাইয়া হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ডিবেট সোসাইটির হচ্ছে প্রতিষ্ঠাতা এবং সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির ডিবেট সোসাইটির সেক্রেটারি ছিলেন। তো ভাইয়া ডিবেটকে এত ভালো লাগার কারণ? ডিবেটটা হচ্ছে তোমার এমন একটা জিনিস যেটা করার জন্য এক হচ্ছে তোমার নলেজ লাগবে, আর সেকেন্ড হচ্ছে তোমার স্পিকিং স্কিল লাগবে। আর হচ্ছে আমি মনে করি তুমি যদি হচ্ছে কোথাও চলতে চাও বা কিছু করতে চাও জীবনে, তোমার অ্যাটলিস্ট হচ্ছে মুখ চালানো জানতে হবে। যার মুখ যত ভালো চলে সে হচ্ছে তত তাড়াতাড়ি হচ্ছে তার যে হচ্ছে ফিলিংসগুলা এবং তার যে নিডগুলা সেটা প্রকাশ করতে পারবে এবং সেটা আদায় করতে পারবে। তো হচ্ছে ডিবেটের যাত্রা ক্যাম্পাসে শুরু হয়, এবং হচ্ছে সেটাকে বিকশিত করার ক্ষেত্রে কেন্দ্রবিন্দুর অনেক ভূমিকা আছে। কারণ আমি হচ্ছে আমার ফার্স্ট টুর্নামেন্ট করার পরেই যখন হচ্ছে কেন্দ্রবিন্দুতে তখন ক্লাস নিতে আসতাম, এবং হচ্ছে আমার যে সিনিয়র ভাইয়ারা ছিলেন ওনারা আমাকে একটা সুযোগ করে দেন, একটা প্ল্যাটফর্ম দেন যে হচ্ছে কেন্দ্রবিন্দুর মাধ্যমে হচ্ছে এটাকে আরো প্রচারণা করার। তো হচ্ছে ডিবেটের সাথে মোটামুটি হচ্ছে অনেক দিনের যাত্রা, এখনো যখন সময় পাই ডিবেটকে দেওয়ার চেষ্টা করি। আর ক্যাম্পাসের সেক্রেটারি, তারপরে সিলেট ডিবেট ফেডারেশনের হচ্ছে অর্গানাইজিং সেক্রেটারি, তারপরে হচ্ছে যখন করোনা ছিল তখন হচ্ছে ব্রাউনবাড়িয়ারই হচ্ছে আমার কিছু হচ্ছে প্রাক্তন শিক্ষার্থী, তারা বলবো যারা কেবিতেই ছিল, এবং তারা হচ্ছে করোনার সময় যেহেতু আমরা ফ্রি বসেছিলাম, তারা আমার কাছে রিচ আউট করে যে হচ্ছে ভাইয়া ব্রাউনবাড়িয়াতে তো আমরা ডিবেট করেছি, করার পরে ভালো প্ল্যাটফর্ম পাচ্ছি না। তখন হচ্ছে অন্যান্য যারা ডিবেটার রয়েছে, ধরো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বলো, বুয়েট বলো, অন্যান্য, তারপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, ওদের কয়েকজনের সাথে রিচ আউট করে আমরা হচ্ছে ডিসিশন নিই যে আমাদের একটা ক্লাব খুলতে হবে, এবং সেখান থেকেই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ডিবেটিং সোসাইটি যাত্রা। এবং আমাদের বর্তমান হচ্ছে কেন্দ্রবিন্দুতে রানিং অনেক শিক্ষার্থীরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ডিবেটিং সোসাইটিতে সময় দিচ্ছে। এই তো হচ্ছে এটা একটা ভালো প্ল্যাটফর্ম যাদের হচ্ছে বলতে পারো মুখে জড়তা আছে সেটা কাটানোর। এবং আমাদের হচ্ছে মাঝে মাঝে হচ্ছে একটা দোটানা কাজ করে। আমরা ওই দোটানাটা হচ্ছে কোন ক্ষেত্রে বলছি, যে আমরাও মানুষকে অনেক সময় বলি না খাওরা, হ্যাঁ, একটা শব্দ ইউজ করি যে হচ্ছে সে ঘাটতেরা, সে যেই ডিসিশনটা নেয় এটাই, এর বাইরে সে কাজ করা পছন্দ করে না। কিন্তু ডিবেট হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে বাধ্য করে যে তোমার আইডিওলজির বাইরে গিয়ে চিন্তা করতে। একটা ধরো একটা টপিক থাকলো যে হচ্ছে, ধরো একটা উদাহরণ দিতে পারি আমি, যে হচ্ছে স্কুলে ধর্মশিক্ষা নিষিদ্ধ করা উচিত, এরকম একটা কিছু। তুমি ধর্ম পালন করছো, খুবই তীব্রভাবে পালন করছো, কিন্তু দেখা গেল তোমাকে ওইটা নিয়ে ডিবেট করতে হচ্ছে। তার মানে কি, এই ডিবেটটা হচ্ছে তোমাকে বাধ্য করছে নতুন একটা অ্যাঙ্গেলে চিন্তা করা। আমাদের যে হচ্ছে সংকীর্ণ মনা যেই চিন্তা ভাবনা রয়েছে সেটা থেকে বেরিয়ে আসার একটা রাস্তা করে দেয় ডিবেট। আমি মনে করি হচ্ছে প্রত্যেকটা মানুষের, মানে হচ্ছে শুধুমাত্র যারা ডিবেটার তাদের না, প্রত্যেকটা মানুষেরই হচ্ছে ডিবেটের সাথে যুক্ত হওয়া উচিত, নতুন চিন্তাধারাগুলোকে হচ্ছে নিজের করে নেওয়া উচিত। ভাইয়া, আমরা হচ্ছে কেন্দ্রবিন্দুতেও দেখি যে কেন্দ্রবিন্দুতে বিতর্ক প্রতিযোগিতা হয়, সেখানে হচ্ছে আপনি একজন মেন্টর হিসাবে আমাদের ছাত্রছাত্রীদের হচ্ছে আপনি দিক নির্দেশনা দিয়ে থাকেন, তারপরে আবার ওই বিতর্ক প্রতিযোগিতার জাজ হিসেবে জাজমেন্ট করেন। তো ভাইয়া, ওই অভিজ্ঞতাটা যদি বলেন, আমাদের কেন্দ্রবিন্দু পরিবারের বিতর্ক জিনিসটা কতটা বিকাশমান হয়েছে? কতটা বিকাশমান হয়েছে এটার সরাসরি ফলাফল হচ্ছে তুমি দেখতে পারবা। কারণ হচ্ছে কেন্দ্রবিন্দু থেকে হচ্ছে পোলাপান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে বিভিন্ন টুর্নামেন্টে যারা এখান থেকে ডিবেট শিখেছে
এমনও আছে তারা ফার্স্ট টাইম ডিবেট করতে গিয়ে সরকারি কলেজ বলো, তারপর হচ্ছে চিটাগাংয়ের ডিভিশনাল ফেস্ট বলো, এগুলোতে হচ্ছে আমরা পুরস্কার পেয়েছি। এবং ব্রাহ্মণবাড়িয়াতে রেগুলার যে বিতর্ক উৎসবগুলো হয়ে থাকে, প্রথম আলো বিতর্ক উৎসব বলো বা অন্যান্য যেগুলো, এগুলোতে খুবই ভালো রেজাল্ট করছে হচ্ছে আমাদের ছেলেমেয়েরা। আর এইটাই হচ্ছে একটা প্রাপ্তি। তুমি হচ্ছে যাদেরকে হচ্ছে সময় দিয়েছো, তারা যদি তোমাকে ভালো কোনো আউটপুট দেয়, তার কাছ থেকে তো অন্য কিছু চাওয়া নেই, সে ভালো কিছু করছে। এবং দিন শেষে তখনই মনে হয় যে আমরা যে সময়টা দিয়েছি সেটি সার্থক। এবং মনে রাখবে একটা জিনিস হচ্ছে, যেটা আমার হচ্ছে গুরুজনরা বলতো, এটা হচ্ছে দিন শেষে তুমি যখন ভালো কিছু করবা না, তখন তোমার মনে হবে যে যাদের এই জায়গা পর্যন্ত আসতে গিয়ে তোমার জীবনে একটু হলেও সময় দেওয়া হয়েছিল, তখন তুমি তাদেরকে ক্রেডিট দিবা। কিন্তু দেখা যাবে যে আবার তুমি যদি ওই জায়গাতে ভালো কিছু না করতে পারো, তখনই মনে হবে যে ইস, এই মানুষগুলো তো আমার ভালো করে কিছু শিখাতে পারে না। এই ক্ষেত্রে তারা যেহেতু ভালো কিছু করতে পারছে, সেটাই তো আমার প্রাপ্য। কেন্দ্রবিন্দুতে মানে আমি যতগুলা সাংস্কৃতিক অনুষ্ঠান পাইছি এজ এ স্টুডেন্ট, তো প্রায় সবগুলোতে দেখছি যে আপনি উপস্থাপনা করেন। তো ভাই, আপনার উপস্থাপনা করতে কেমন লাগে? বা আপনার উপস্থাপনা তো ভাই সেরা, একদম অসাধারণ উপস্থাপনা করেন আপনি। তো আপনার উপস্থাপনা করতে কেমন লাগে, বা উপস্থাপনা করতে গিয়ে কিরকম অভিজ্ঞতা সম্মুখীন হয়েছে? যেটা উপস্থাপনা জিনিসটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা জিনিস, এবং সেই কারণে বারে বারে করি। আর হচ্ছে যেহেতু একজন বিতার্কিক ছিলাম, সো হচ্ছে উপস্থাপনা জিনিসটার প্রতি একটা আলাদা টান কাজ করে, কারণ আমাদের বিতর্কের মধ্যে উপস্থিত বক্তৃতা একটা জিনিস থাকে, তো ওইখান থেকে উপস্থাপনার প্রতি একটা আগ্রহ জন্মেছে। ভাইয়া, বিতর্ক নিয়ে বিভিন্ন ক্লাব সোসাইটি নিয়ে আপনি হচ্ছে কাজ করছেন, তো এগুলো করতে গিয়ে কি ধরনের বাধার সম্মুখীন হয়েছেন? আসলে হচ্ছে বিতর্ক নিয়ে হচ্ছে তেমন কোনো বাধা নেই, শুধুমাত্র যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমরা হচ্ছে বিতার্কিককে ভালো প্ল্যাটফর্ম দিতে পারছি, এবং এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য হচ্ছে বিতর্ক নিয়ে প্রসারে কাজ করা। এবং আমি বলতে পারি যে হচ্ছে এই ব্রাহ্মণবাড়িয়ায় কাজ করার ক্ষেত্রে কেন্দ্র কিন্তু আমাকে সেই প্ল্যাটফর্মটি দিয়েছে, এবং প্রত্যেক বছর আমি হচ্ছে একবার করে হলেও কেন্দ্রবিন্দুতে হচ্ছে বাচ্চাদেরকে বিতর্ক শিখাতে পেরেছি, এবং কেন্দ্রবিন্দু আমাকে সেই সুযোগটি করে দিয়েছিল যাতে হচ্ছে এখানে প্রত্যেক বছর অ্যাটলিস্ট একটা টুর্নামেন্ট নামানো যায়। তো সেই ক্ষেত্রেও আমি বলতে পারি যে হচ্ছে কেন্দ্রবিন্দু বিতর্ক প্রসারে কাজ করে যাচ্ছে প্রতি বছরই, যেহেতু এরকম হচ্ছে। আর এছাড়া তেমন হচ্ছে আরেকটি বাধা যদি বলতে চাই, সেটি হচ্ছে মানুষের যে অনেক আসলে দেখা যায় হচ্ছে বাচ্চারা বিতর্ক নিয়ে এত বেশি আগ্রহী না, কারণ হচ্ছে তারা অনেকে ভয় পায়, তাদের মধ্যে একটা জড়তা কাজ করে, সামনে কথা বলতে হবে। এবং অনেকে দেখা যায় যে হচ্ছে ধরো হচ্ছে বন্ধুদের সাথে খুবই কথা বলতে পছন্দ করে, কিন্তু যখনই তাকে হুট করে হচ্ছে সবার সামনে দাঁড় করে দেওয়া হয়, সে অনেকটা নার্ভাস হয়ে যায়, সে হচ্ছে ভাষা খুঁজে পায় না। তাদের ক্ষেত্রেও তো আমি মনে করি যে হচ্ছে বিতর্কটাই হচ্ছে একটা বড় রাস্তা, যে হচ্ছে সে তার জড়তা কাটাতে পারবে, কিন্তু তারা উল্টা বিতর্ককেই ভয় পায়। তো এই সাধারণ বাধা ছাড়া আর কোনো বাধা নেই আর। আচ্ছা, ভাইয়া শুধুমাত্র বিতর্ক করেছে এরকম না, ভাইয়া হচ্ছে অসাধারণ উপস্থাপনা করেন। তো কেন্দ্রবিন্দুতে আমি আমি স্টুডেন্ট হিসেবে যতগুলো প্রোগ্রাম পাইছি, প্রায় সবগুলোতেই দেখছি যে আপনি হচ্ছেন উপস্থাপনা করতেছেন। তো ভাই, উপস্থাপনা করতে গিয়ে মানে কিরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, বা অভিজ্ঞতা? উপস্থাপনা খুবই একটা অসাধারণ জিনিস, কারণ হচ্ছে তুমি যখন উপস্থাপনা করবে, তোমার কাছে নিজেকে মনে হবে তুমি সুপারস্টার, সবাই তোমার দিকে তাকিয়ে আছে এবং তোমার ইশারায় সবাই রিয়াকশন দিচ্ছে। তো এটা একটা খুবই অসাধারণ একটা পাওয়ার, যেটা আমি সবসময় এনজয় করি। এবং যেহেতু আমি বিতার্কিক ছিলাম, তো উপস্থাপনার প্রতি আমার একটা আলাদা টান কাজ করে। আর হচ্ছে প্রত্যেকবার উপস্থাপনা করতে গেলে আরেকটা সুপার পাওয়ার পাওয়া যায়, যেটা হচ্ছে সবসময় থাকে না, সেটা হচ্ছে সবার সামনে ভাইয়াদের সাথে একটু মজা নেওয়া। এই সুযোগটা কিন্তু সবাই পায় না, যেটা আমি পাই। হ্যাঁ, কেন্দ্রবিন্দু 10 বছর পূর্ণ করে ফেলেন। হ্যাঁ, আপনি কেন্দ্রবিন্দুকে আরো 10 বছর পরে 10 বছর পর কিন্তু প্রত্যাশা রাখি এমন একটি অবস্থায় পৌঁছে যাবে, যেখানে হচ্ছে পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসীর একটি আস্থার জায়গা বলতে গেলে প্রথম আস্থার জায়গা হবে কেন্দ্রবিন্দু। এবং আমরা যেভাবে এখনকার হচ্ছে প্রজন্মকে ইন্সপায়ার করতে পারছি, শুধুমাত্র তো হচ্ছে তোমার শিক্ষাগত সাফল্য দিয়ে কিন্তু হচ্ছে বিবেচনা করলে চলবে না, এর পাশাপাশি কেন্দ্রবিন্দু হচ্ছে কিন্তু শিক্ষার্থীদের জীবনের মোড় ঘোরানোতে ভূমিকা রাখছে। তো সেই জায়গা থেকে হচ্ছে আমি মনে করি যে হচ্ছে কেন্দ্রবিন্দু 10 বছর পর এমন একটি অবস্থায় পৌঁছাবে, যে হচ্ছে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া না, যখন হচ্ছে বাংলাদেশের ভিতরে কোন একটি প্রতিষ্ঠানের নাম নেওয়া হবে, যে প্রতিষ্ঠানটি হচ্ছে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদেরকে হচ্ছে উদ্বুদ্ধ করছে ভালো কিছু করার জন্য,
সেই নামটি হবে কেন্দ্রবিন্দু। এবং প্রতি বছর যেভাবে হচ্ছে কেন্দ্রবিন্দু তো প্রচারণা পছন্দ করে না, কিন্তু হচ্ছে প্রতি বছর যেভাবে তোমরা দেখো না যে হচ্ছে রাস্তার মধ্যে হচ্ছে বিভিন্ন পোস্টার ব্যানার হচ্ছে মিষ্টি খাচ্ছে পোলাপানদের মুখ দেখানো হয়, সেই জায়গায় পেপার গুলাতে লেখা থাকবে যে হচ্ছে কেন্দ্রবিন্দু নামক একটি জায়গা থেকে শত শত শিক্ষার্থীরা ভালো কিছু করছে। এবং সেটি আমার স্বপ্ন, এবং আশা রাখি, প্রত্যাশা রাখি একদিন পেপারের পাতা খুলে আমি কেন্দ্রবিন্দুর নাম দেখতে পাবো। ভাইয়া সেটা প্রত্যাশা আমরাও রাখি, সবাই রাখি আমরা। তো ভাইয়া আপনি তো হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, যেটা হচ্ছে ভাই বাংলাদেশের সীমান্তবর্তী একটা এরিয়াতে আছে, তো ওই জায়গায় মাদকাসক্তির একটা প্রভাব আমরা দেখি। তো আপনি কি এই জিনিসটা কোনোদিন ফেস করছেন, বা আপনি কি মানে আপনার কি জড়ানোর বা আপনি জড়ানোর কোনো প্রচেষ্টার কারণ কি ছিল? আসলে এটা হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়ে মোটামুটি দেখা যায় যে হচ্ছে শিক্ষার্থীরা কিছু না কিছু অংশ হচ্ছে মাদকের সাথে হচ্ছে জড়িয়ে যায়, মাদকের সাথে হচ্ছে তারা জড়িয়ে যায়। এর পিছনে যেহেতু হচ্ছে তুমি মাত্র হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমি এই শুরু জন্য করতে জানতে যাচ্ছে, চাচ্ছি। আর সেই ক্ষেত্রে বলা যায় যে হচ্ছে জড়ানোর পিছনের কারণটা আমাদেরকে দেখতে হবে। সর্বপ্রথম একটা কারণ থাকে হচ্ছে একাকিত্ব, আর দ্বিতীয়ত আরেকটি কারণ থাকে হচ্ছে এই যে মাত্র নতুন বিশ্ববিদ্যালয়ে গিয়েছে তো প্রেমে ব্যর্থতা, তার একটি কারণ। আর এর বাইরে আরেকটি কারণ হচ্ছে তোমার হচ্ছে সিনিয়রদের সাথে শক্ততা। দেখা যায় যে হচ্ছে অনেক সময় তোমার সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক করতে গেলে বা হচ্ছে তোমার একটা নির্দিষ্ট সার্কেল আছে, সার্কেলের মধ্যে ঢুকতে গেলে অনেকে এগুলোর সাথে জড়িয়ে যায়, কারণ সে মনে করছে যে যদি হচ্ছে সে মাদক গ্রহণ করে তাহলে তার ওই সার্কেলটাতে গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। অথবা কেউ ভাবে যে হচ্ছে যখন হচ্ছে তার হচ্ছে ধরো কারোর সাথে কোনো ঝগড়া হয়ে গেল বা হচ্ছে কেউ তাকে ছেড়ে চলে গেল, তো সেই ক্ষেত্রে সে ভাবে যে হচ্ছে মাদকটা হচ্ছে তার এই কষ্টগুলো ভুলাতে সহায়তা করবে। তো আসলে এটার ক্ষেত্রে আমি মনে করি যে হচ্ছে এটা কাটানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে তোমার একটা সার্কেল, যে সার্কেলটা হচ্ছে তোমার বন্ধুদের সাথে সবসময় তোমার যোগাযোগ থাকবে এবং তুমি তোমার হচ্ছে দুঃখ কষ্টের কথাগুলো শেয়ার করতে পারবে। তোমার হচ্ছে সবসময় একাকিত্ব বোধ না করা, মানুষদের সাথে থাকা। কারণ যখন হচ্ছে তুমি একটা বড় সার্কেলের সাথে থাকবে, তোমার ফ্যামিলির সাথে থাকবে, নিশ্চয়ই তুমি এটা করতে পারবে না। তো এই জিনিসগুলো হচ্ছে আমার ক্ষেত্রে হেল্প করেছিল। এবং হচ্ছে যেহেতু তোমরা হচ্ছে মাত্র পাশ করেছো বা পাশ করার পর হচ্ছে তোমরা যাই করো না কেন, তোমরা হচ্ছে আসলে প্রথম নজর কার দিকে দাও? তোমার সিনিয়রদের দিকে। হয়তো তোমার ক্যাম্পাসের সিনিয়র, তোমার বাসার বড় ভাই, অথবা তোমার কেন্দ্রবিন্দুতে এতজন বড় ভাইয়ারা রয়েছেন, ওদের দিকে তাকাবা যে ওরা কিভাবে লাইফটা লিড করেছে। তো সেই ক্ষেত্রে তুমি এটাও দেখতে পারবে যে হচ্ছে কেন্দ্রবিন্দুর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সব ভাইয়ারাই বলবো, আমি তো হচ্ছে এতদিন ধরে আছি, কাউকে তো হচ্ছে কোনো ড্রাগসের সাথে জড়িত হতে দেখিনি। তো হচ্ছে সেটাও হচ্ছে তোমাদের ক্ষেত্রে একটা হচ্ছে দিক নির্দেশনা থাকবে যে হচ্ছে লাইক যদি একাকিত্ব বোধ করো, তোমার তো হচ্ছে প্রবলেম শেয়ার করার মতো এতজন মানুষ রয়েছে, তো সেটার জন্য হচ্ছে তোমার মাদকাসক্তি থেকে হচ্ছে মাদকাসক্ত হওয়ার কোনো অবকাশ নেই। বা হচ্ছে যদি কখনো লোনলি ফিল করো বা ধরো হচ্ছে কাউকে পছন্দ করেছে সে তোমাকে পছন্দ করছে না, সেই জায়গা থেকে লোনলিনেস আছে, তো চলে আসে ওখান থেকে। তো তখন হচ্ছে তুমি হচ্ছে তোমার ভাইয়াদের হেল্প নিতে পারো, একটু ওপেন আপ হওয়া উচিত। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবে, তোমার ক্লোজ ফ্রেন্ডরা যারা হচ্ছে ড্রাগসের সাথে জড়িয়ে যাচ্ছে বা জড়ানোর একটা সম্ভাবনা আছে, তাকে একটু সাপোর্টটা এমন হতে হবে যাতে হচ্ছে সে সেই পথ থেকে ফিরে আসতে পারে। এবং আমি মনে করি হচ্ছে যখন আমি আমার রুমে ছিলাম, যখন এই বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম, আমি হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ডকে, সিগারেট কিন্তু ড্রাগসের মধ্যে পড়ে না, কিন্তু আমি সিগারেটও তো খাই না, আমি আমার ফ্রেন্ডকে সিগারেট থেকেও ফিরিয়ে আনতে পারছিলাম। এবং সে আমার ক্লোজ ফ্রেন্ড হওয়ায় তাকে এত পরিমাণ প্যাম্পার করেছে আমি 3 বছর, সে লাস্ট ইয়ারে এসে হচ্ছে সিগারেট খাওয়া বন্ধ করে দেয়। তো হচ্ছে আমি মনে করি যে অ্যাজ এ ফ্রেন্ড তুমি এটা করতে পারবা। সিগারেট কিন্তু ড্রাগসের মধ্যে পড়ে না, যারা সিগারেট খায় তাদেরকেও কিছু বলছি না আমি, কিন্তু আমি তোমাকে জাস্ট দেখাচ্ছি আমার ক্ল্যারিটিটা যে হচ্ছে আমি যেহেতু সিগারেট খাই না, আমার ফ্রেন্ড কেন খাবে। ওই জায়গা থেকে আমি আমার ফ্রেন্ডকে ফিরিয়ে আনতে পেরেছি। তো সেখান থেকে হচ্ছে ড্রাগস তো আরো বড় অনেক ডেঞ্জারাস জিনিস। তো হচ্ছে অবশ্যই ফ্রেন্ডদেরকে সাপোর্ট দিবা যদি কখনো মনে হয় কোনো ফ্রেন্ড সেই রাস্তায় চলে যাচ্ছে। তো আর আশা করি যদি হচ্ছে নিজের আইডিওলজি স্ট্রং থাকে, ইনশাল্লাহ কখনো এই ভুল পথে তোমরা বা তোমাদের জেনারেশন পা দিবে না, এটাই প্রত্যাশা রাখি। হ্যাঁ, আমরা যারা নতুন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি বা কেন্দ্রবিন্দুতে আরো আমাদের জুনিয়র বলা মানে এখন বলতে পারতেছি, যেহেতু 24, 25, 26 ব্যাচ আছে, তো ওদের জন্য বা আমাদের জন্য কিছু উপদেশ উপদেশ বেশি দেওয়া উচিত না, তাও হচ্ছে একটা কথা বলবো যেটা হচ্ছে সবসময় মনে রাখবা। অনেকে অনেক কিছু বলবে, তো হচ্ছে সব উপদেশ নিয়ে তো সমস্যা।
তো হচ্ছে গন্ডগোল বেঁধে যাবে। সবসময় চেষ্টা করবা যে হচ্ছে তুমি নিজেকে যেই মানুষটার জায়গায় দেখতে চাও, বা তুমি নিজেকে যে মানুষটার সাকসেসর হিসেবে দেখতে চাও, তাকে অতিক্রম করতে চাও, শুধুমাত্র তার উপদেশটাই শুনবে। এটা আমার একদম ক্লিয়ার একটা কথা। কারণ বেশি মানুষের উপদেশ নিলে আবার সমস্যা, ঠিক আছে? তো চেষ্টা করবা যাকে তুমি হচ্ছে অতিক্রম করে, যার দেখানো রাস্তাটা অতিক্রম করে আরো বড় কিছু করতে চাও, তার পথেই সবসময় চেষ্টা করবা তার কথাই শুনতে, তার ফেলিয়ার গুলো দেখবা। কারণ হচ্ছে আমি মনে করি হচ্ছে সাকসেস তোমাকে শিখাবে না কিছু, ফেলিয়ার গুলা শিখাবে। তো মানুষের ফেলিয়ার গুলা থেকে শেখার চেষ্টা করবা। আর চেষ্টা করবা যে হচ্ছে কারো কাছ থেকে এক্সপেকটেশন না রাখবে। আর সমাজটা খুবই খারাপ, জীবনটা হচ্ছে খুবই খুবই বেদনা। তো কারো কাছে আশা রাখলেই নিরাশ হতে হবে। চেষ্টা করবা যে হচ্ছে যাই করবা বা কাউকে যাই দিবা তার এগেনস্টে কিছু চাইবা। যদি মনে করো যে হচ্ছে সেখানে এই জিনিসটা তুমি করতে পারো, যে হচ্ছে আচ্ছা এই কাজটা করার পরে যদি মনে হয় যে আচ্ছা সে ভবিষ্যতে আমাকে এখান থেকে এই জিনিসটা দিবে, বা তার কাছ থেকে ভবিষ্যতে এটা আমার চাওয়া রয়েছে, তাহলে ভাই সেই কাজটা করো। কারণ হচ্ছে চাওয়া থাকলেই সেখান থেকে হচ্ছে নিরাশ হতে হবে। তো এগুলোই একটু মাথায় রাখবা। আশা করি হচ্ছে জীবন সুন্দর হবে। জি ভাইয়া, দোয়া রাখবেন আমাদের জন্য। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভাইয়া, আবারও আপনাকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের পর্ব শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।